সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইন্দোনেশিয়ান হরর মুভিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এর নাম কাম্পাং কিরামাত অর্থাৎ সিক্রেট ল্যান্ড। যদিও নামটা সিক্রেট, আসলে এটা কোনো সিক্রেট ল্যান্ড নয়, বরং এক ভয়ঙ্কর অভিশপ্ত গ্রাম যা একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। আশা করি সিনেমাটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে সরাসরি গল্পের দিকে এগিয়ে যাই। গল্পের শুরু হয় একটি গ্রামের দৃশ্য দিয়ে, যেখানে আমরা এক ব্যক্তিকে দেখি। সে একটি ছোট কুঁড়ে ঘরের ভেতরে প্রবেশ করে, যেখানে কিছু তান্ত্রিক সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ছিল, এমনকি একটি ছাগলের কাটা মাথাও সেখানে ছিল। সে এক গর্তে হাত ঢোকায় এবং যখন সে হাত বের করে তখন দেখা যায় তার হাত অসংখ্য কীট পতঙ্গ লেগে থাকে। ঠিক তখন এই পেছন থেকে এক নারী এসে হাজির হয়, যার চোখ ছিল পুরোপুরি সাদা। সেই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে এই জায়গার দেখাশোনা আর কতদিন তাকে করতে হবে, সে আর কতদিন এমনটা করবে। গ্রামটি আর বসবাসের উপযোগী নেই, মানুষজনও এখানে আসে না। তখনই সেই নারী তাকে বলে তাকে ধৈর্য ধরতে হবে, কারণ এই গ্রাম তার নিজস্ব মানুষ নিজেই বেছে নেয়। তারা তখনই আসবে যখন গ্রাম তাদের ডাকবে। এখান থেকেই বোঝা যায় যে এই গ্রাম কোনো সাধারণ গ্রাম নয়, এটি একটি রহস্যময় ও অভিশপ্ত গ্রাম। কথোপকথনের পর সেই নারী স্থান ত্যাগ করে আর লোকটি তাকে ডাকতে থাকে। এরপর গল্প চলে আসে একটি হাসপাতালে, যেখানে আমরা মায়া নামের এক মেয়েকে দেখি, যার একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তার অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। ওদিকে মায়ার মা রুথকেও দেখানো হয়। কিছুক্ষণ পর সেখানে আসে আরলান, যিনি মায়ার ভাই এবং একজন মেডিকেল স্টুডেন্ট। আরলান তার মাকে জানায় মায়ের অবস্থা আশঙ্কাজনক, তার মেরুদণ্ড ও এক পায়ে ফ্র্যাকচার হয়েছে। যদি দ্রুত চিকিৎসা না হয় তবে সে প্যারালাইজড হয়ে যেতে পারে এবং সারা জীবন ওই অবস্থাতেই থাকতে পারে। এছাড়াও জানা যায় মায়ার চিকিৎসার খরচ আরলানের স্কলারশিপ থেকেই আসছে, তবে স্কলারশিপের অর্থ এতটাই সীমিত যে সেটা দিয়ে মায়ার অপারেশনের খরচ বহন করা সম্ভব নয়। আরলান তার মাকে বোঝায় তাদের মায়াকে দ্রুত কোনো বড় হাসপাতালে স্থানান্তর করতে হবে, না হলে আরও অবস্থা খারাপ হতে পারে। ঠিক তখনই আসে আরলানের বোন উইডি। সে জানায় এক নার্স আরলানকে খুঁজছে আর আরলান বাইরে চলে যায়। এরপর উইডি তার মাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে এবং জানায় সে মায়ের পাশেই থাকবে। উইডি তখন মায়ের ড্রয়ার চেক করতে গিয়ে একটি কালো বাক্স খুঁজে পায়। ঠিক তখনই সে কিছু পায়ের শব্দ শুনতে পায়। সে বাক্সটি রেখে বেরিয়ে যেতে চায়, কিন্তু হঠাৎ মায়া তার হাত চেপে ধরে। উইডি তখন মায়ার হাতে এক শয়তানি রূপ লক্ষ্য করে এবং দেখে মায়ার হাতও ডেমনিক আকার ধারণ করেছে। এরপর মায়া ভীতিকর হাসি দিতে থাকে, যা দেখে উইডি চিৎকার করে ওঠে। ঠিক সেই সময়ে আরলান সেখানে চলে আসে, কিন্তু তার আসার পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। উইডি তখন জানায় মায়া তার হাত ধরেছিল, অথচ তার যে অবস্থা তাতে এটা কোনোভাবেই সম্ভব নয়। এর পরের দৃশ্যে দেখা যায় তারা মায়াকে বাড়ি নিয়ে আসে, যতক্ষণ না পর্যন্ত তার অপারেশনের ব্যবস্থা হয় বা খরচ জোগাড় হয়। আরলান জানায় সে এক নিউরোলজিস্টের সঙ্গে কথা বলেছে, যিনি বলেছিলেন এই হাসপাতাল উপযুক্ত নয় আর মায়ের চিকিৎসা উন্নত করানোই ভালো। তার মা রুথ তখন বলে সে তো নিজেও ডাক্তার হওয়ার চেষ্টা করছে, তাই সে জানে কিভাবে তার মেয়েকে চিকিৎসা দিতে হয়, এবং সে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু বুঝতে হবে আরলান এখনো একজন শিক্ষার্থী, পুরোপুরি ডাক্তার নয়। উইডি তার ভাইকে জিজ্ঞেস করে তাদের মা কেন এমন আচরণ করে। তখন জানা যায় রুথ আসলে উইডি এবং আরলানের সৎ মা। সে ছিল তাদের বাবার দ্বিতীয় স্ত্রী এবং মায়া ছিল রুথের নিজের মেয়ে। আরলান উইডিকে বলে এসব নিয়ে বেশি ভাবতে নেই, সব ঠিক হয়ে যাবে। এরপর রাতে দেখা যায় মায়া উঠে হাঁটছে। রুথ তাকে দেখে অবাক হয় এবং ডাক দেয়। আমরা লক্ষ্য করি মায়ার পা বেয়ে রক্ত ঝরছে, যা সে মুখে মেখে অনেক অদ্ভুত আচরণ করছে। রুথ এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে কেঁদে ফেলে। তার চিৎকারে উইডির ঘুম ভেঙে যায়। যাকে দেখে সে দৌড়ে যায় মায়ের কাছে, যাকে দেখে মনে হয় সে বিছানায় শুয়ে আছে, কিন্তু তার উপর একটি ডিমন বসেছিল। উইডি আতঙ্কে চিৎকার করে আর সেই চিৎকার শুনে আরলান ছুটে আসে। সে দেখে তার মা মেঝেতে পড়ে আছে। তাকে তোলার পর সে মায়ের রুমে যায়, যেখানে উইডি বসেছিল। আরলান জানতে চায় কি হয়েছে। উইডি জানায় সব ঠিক আছে, কিন্তু সে এক ডেমনকে দেখেছে। ডেমন হয়তো তার স্মৃতি মুছে দিয়েছে, যাতে সে কাউকে কিছু না বলতে পারে। এরপর সে ঘর থেকে চলে যায়। পরদিন রুথ তার বাবা জাবর অর্থাৎ এলানের দাদু সঙ্গে ফোনে কথা বলছিল। ফোনে কথা বলার সময় রুথ বুঝতে পারে তার বাবার শরীরটা ভালো নেই, তিনি বারবার কাশছিলেন। যাই হোক, রুথ তাকে জানায় যে মায়া শুধু অসুস্থ নয়, বরং গতরাতেও তার আচরণ ছিল অত্যন্ত অস্বাভাবিক। তখন তার বাবা বলেন মায়ের চিকিৎসা শহরের হাসপাতাল নয়, বরং একটি নির্দিষ্ট গ্রামে গেলে তবেই সঠিকভাবে সম্ভব হবে। পাশাপাশি তিনি এটাও জানান পরদিন তিনি নিজে এসে তাদেরকে নিয়ে যাবেন। এরপর রুথ ফোনটি কেটে দেয়। ঠিক তখনই হঠাৎ করে রুথের শরীর খারাপ লাগতে শুরু করে এবং শ্বাসকষ্ট দেখা দেয়। সেই মুহূর্তে উইডি দৌড়ে এসে ইনহেলারটি এনে দেয়। বোঝা যায় রুথের পুরনো হাঁপানির সমস্যা ছিল এবং সেটি আবার শুরু হয়েছে। এর পরের দৃশ্যে দেখা যায় একজন ডাক্তার মায়াকে দেখতে এসেছেন। তিনি জানান মায়ের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে এবং সম্ভবত এখন আর হুইল চেয়ারের প্রয়োজন হবে না। এই কথা শুনে
শুনে এরলান অত্যন্ত খুশি হয়, কারণ তার কাছে এটি ছিল এক প্রকার অলৌকিক ঘটনা। যাই হোক, ডাক্তার কিছু প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়ে চলে যান। পরবর্তী দৃশ্যে দেখা যায় এরলান একা একা বসে আছে। ঠিক তখন রুথ এসে বলে মায়াকে এখনই গ্রামে নিয়ে যেতে হবে। এরলান তখন জিজ্ঞেস করে এটা কি পরে করা যাবে না, কারণ মায়ের অবস্থা তো এখন উন্নতির দিকে। তখন রুথ জানায় তার দাদু বলেছেন শহরের ডাক্তারদের দ্বারা মায়ের আর ভালো হবে না, তার প্রকৃত চিকিৎসা শুধুমাত্র গ্রামেই সম্ভব। এরলান তখন বলে তারা তো আধুনিক যুগে বাস করছে, তাই এসব প্রথাগত বিষয়কে বিশ্বাস করা তার ঠিক মনে হয় না। কিন্তু রুথ জোর দিয়ে বলে এইবার তার কথা মানতেই হবে। কথা শেষ করে সে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় উইডি কিছু জিনিস নিয়ে আসে যেগুলো হাসপাতাল থেকে আনা হয়েছিল, কিন্তু এরলান অবাক হয়ে যায়, এগুলো তো তাদের জিনিস নয়। তখন উইডি জানায় জিনিসগুলো হাসপাতালের পাশে ড্রয়ারে ছিল, তাই সে ধরে নিয়েছে মায়ারই হবে এবং সেগুলো এনেছে। এরপর তারা সেই কালো বাক্সটি খোলে এবং ভিতর থেকে একটি মূর্তি বের করে। মূর্তিটি দেখেও উইডি আটকে ওঠে, কারণ এটি দেখতে সেই ডিমনের মতো যেটি সে হাসপাতালের ভয়াবহ ঘটনার সময় দেখেছিল। মূর্তিটি তখন এরলানের হাতেই ছিল, কিন্তু হঠাৎ করে সেটি নিজে থেকেই আকাশে উড়ে গিয়ে ঘরের বাইরে চলে যায়। ঠিক সেই সময় তারা মায়ের গলার আওয়াজ শুনতে পায়। তারা বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। অন্যদিকে রুথ মায়ের ঘরে প্রবেশ করে এবং দেখে মায়া দাঁড়িয়ে আছে। সে আবার সেই অদ্ভুত শব্দ করছে এবং রুথকে জিজ্ঞেস করে তা কি ভয় লাগছে। এই দৃশ্য দেখে রুথ একেবারে স্তব্ধ হয়ে যায়। এরপর হঠাৎ করে মায়া একটি কেচি হাতে নেয় এবং নিজের পায়ের প্লাস্টার কেটে ফেলে। তারপর সে রুথের উপর আক্রমণ করে বসে। ঠিক সেই সময়ে এরলান এসে গিটার দিয়ে মায়ের মাথায় আঘাত করে, যাতে সে পরে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার পর তারা নিশ্চিত হয় যে মায়াকে গ্রামে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পরদিন যাবো এসে হাজির হয় তাদের নিয়ে যাওয়ার জন্য এবং চারজন একসঙ্গে গ্রামে রওনা দেয়। দেখা যায় এটি সেই রহস্যময় গ্রাম যেটি মুভির শুরুতে দেখানো হয়েছিল, এবং এও বলা হয় যে এই গ্রাম নিজেই তার বাসিন্দা নির্বাচন করে, কারা এখানে থাকবে এই গ্রামই স্থির করে। এরপর তারা সেই ব্যক্তিকে দেখে যাকে সিনেমার শুরুতে একটি রিচুয়াল করতে দেখা গিয়েছিল, তার নাম জোহর। এরপর তারা রুথের মা অর্থাৎ এরলানের নানির সঙ্গে সাক্ষাৎ করতে যায়। রাতে এরলানের নানি নিজ হাতে সবার জন্য খাবার তৈরি করেন এবং জানান এই গ্রামটি এখন প্রায় জনমানব শূন্য হয়ে গেছে। এখানকার মানুষ একসময় এক ভয়ঙ্কর প্লেগে আক্রান্ত হয়েছিল, সেই রোগে অনেকেই প্রাণ হারায়, আর যারা বেঁচে ছিল তারা চিকিৎসার জন্য গ্রাম ছেড়ে চলে যায়। ফলে পুরো গ্রামটি ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় এবং এই গ্রামকে বলা হয় ডেড ভিলেজ। এরপর তারা দেয়ালে কিছু মানুষের ছবি দেখতে পায়। এরলান বলে সম্ভবত এই গ্রামেরই প্রাক্তন বাসিন্দা, কিন্তু উইডি বলে সেই লোকগুলোকে দেখেছে, তবে শুধু একজন বৃদ্ধ মানুষ ছাড়া যিনি ছবিতে আছেন। তখন এরলান বলে তারা তো গ্রামে এসে কাউকে দেখেনি। ঠিক সেই সময়ে উইডির মা তাকে ডাকেন এবং রুথ তাকে বলেন যেন মায়ার জন্য খাবার দিয়ে আসে। উইডি তখন মায়ার জন্য খাবার নিয়ে যায়, যা ছিল আরেকটি ঘরে। এরপর দেখা যায় নানি, রুথ ও এরলান একসঙ্গে বসে আছে। এরলান জানায় সে এখানে বেশি দিন থাকতে পারবে না, কারণ তার মেডিকেল প্র্যাকটিস করতে হবে। হাসপাতালের প্রসঙ্গ উঠলে নানি বলেন এখানে ডাক্তাররা কোনো কাজের নয় এবং গ্রামবাসীরা তাদের বিশ্বাস করে না। আগে কিছু ডাক্তার এসেছিল, কিন্তু তারা একে একে নিখোঁজ হয়ে যায়। যে প্লেগ এখানে ছড়িয়েছিল সেটাও নিজে থেকে চলে গিয়েছিল। এই সিক্রেট ল্যান্ড সেটিকে ফিরিয়ে দিয়েছিল। এখানে শুধু কিছু মানুষই রয়ে গিয়েছিল যারা এই জমির প্রতি অনুগত ছিল। তাদের মধ্যে ছিল বর্জং, নানি, দাদু, জহর এবং এরলান ও রুথের বাবা মা। তিনি আরো বলেন এই সিক্রেট শক্তিগুলো তাদের পরিবারকে সুরক্ষা দেয়। অন্যদিকে আমরা দেখি উইডি সেই ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, যেন কেউ তাকে ডাকছে। সে ভয় পেলেও সাহস করে ঘরে গিয়ে খাবারটি রেখে আসে। হঠাৎ করেই আলমারির দরজাটা খুলে যায়। ভিতরে সে দেখে সেই কালো বাক্সটি রাখা আছে। সে সেটি হাতে তুলে নেয় এবং চিৎকার করে এরলানকে ডাকতে থাকে, কিন্তু হঠাৎ করে দুটো শয়তানি হাত তাকে আলমারির ভিতরে টেনে নেয়। উইডি আতঙ্কে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে এরলান ছুটে আসে, কিন্তু সেখানে গিয়ে উইডিকে আর দেখতে পায় না, বরং সেখানে দাঁড়িয়ে ছিল মায়া, যে তখন নিজের পায়ে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে আসছিল। এই দৃশ্য দেখে এরলান বুঝতে পারে মায়ের ভিতরে সত্যি কিছু অশুভ শক্তি কাজ করছে। আর তখনই সে মায়ের পরিবর্তে সেই ডেমনকে দেখতে পায়। সে ডেমনকে আঘাত করার জন্য একটি বেলচা তুলে নেয়, কিন্তু ঠিক তখনই যাবো এসে তার হাত চেপে ধরে এবং একের পর এক চর মারতে থাকে, কারণ এরলান তার নিজের বোনের উপর হামলা করতে যাচ্ছিল। মায়া তখন কান্নায় ভেঙে পড়ে, যেন সে একেবারে নিরীহ। আরো জানায় এসব সবই সেই ডেমন করাচ্ছে, তার ইচ্ছায় কিছুই হচ্ছে না। তখন তার নানি রেগে গিয়ে এরলানকে বলে সে যেন পরের দিনই এই গ্রাম ছেড়ে চলে যায় এবং তার ছোট বোন উইডিকে সঙ্গে নিয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে উইডি তখন সেখানে ছিলই না, সে নিখোঁজ। এই পরিস্থিতি এরলান বলে এই মায়া নয়, এটা একটা শয়তান। কিন্তু তার কথায় যাবো আরো চিৎকার করতে থাকে এবং তাকে তাড়িয়ে দেয়। নির্দেশ দেয় সে যেন সোজা বাড়িতে ফিরে যায়। তবু এরলান জানিয়ে দেয় সে তখনই ফিরে যাবে যখন তার বোনকে খুঁজে পাবে। পরদিন দেখা যায় মায়াকে নিয়ে যাওয়া হয় বজং এর কাছে। বজং হলো সেই সাদা চোখওয়ালি রহস্যময় মহিলা যাকে আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম। সেই গ্রামেরই তান্ত্রিক। বজং মায়ার উপর এক ভয়ঙ্কর রিচুয়াল শুরু করে এবং সিক্রেট ল্যান্ডের প্রভুর কাছে প্রার্থনা জানায়।
জানায়, কিন্তু তার রিচুয়ালের পদ্ধতি ছিল অত্যন্ত গা ছমছমে। এদিকে এরলান সেই কালো বাক্সটা নিজের কাছে রেখে দেয় এবং উইডিকে খুঁজতে থাকে। তখন জহর এসে তার সঙ্গে দেখা করে এবং জানতে চায় সে কি সিক্রেট ল্যান্ডের রিচুয়ালে অংশ নেয়নি। এরলান জানায় তার বোন হারিয়ে গেছে, সে তাকে খুঁজছে। তখন জহর তার হাত থেকে বাক্সটা লক্ষ্য করে এবং জানায় সে জানে উইডি কোথায় আছে। এরপর সে এরলানকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। রাতের দৃশ্যে দেখা যায় বজং একটি মুরগির গলা কেটে রক্ত পান করছে। এরপর সে আবার সেই প্রভুর কাছে মিনতি জানায়। এবার সে জীবিত কিছু আত্মা উৎসর্গ করেছে, তারা মারা যাবে, যারা আগে মরেছে তারা ফিরে আসবে। তখনই আমরা দেখতে পাই সেই সিক্রেট ল্যান্ডের প্রভু আর কেউ নয়, সেই ডেমন যে প্রথম থেকেই মায়ের সঙ্গে যুক্ত ছিল। অন্যদিকে জহর ও এরলানের মধ্যে আরো গভীর আলোচনা হয়। এরলান বলে এই কালো বাক্সটা সে সেই হাসপাতাল থেকে পেয়েছে যেখানে মায়ের চিকিৎসা হচ্ছিল। তখন জহর ব্যাখ্যা করে এই বাক্সের ভিতরে আছে জ্যাংলট। এটা একটি অদ্ভুত আত্মা যাকে কাউকে অনুসরণ করানোর জন্য পাঠানো হয়। ইন্দোনেশিয়াতে একে ছোট হিউম্যানয়েড ধরনের জীব হিসেবে ধরা হয়, কিন্তু এখানে সেটি ভয়ঙ্কর স্পিরিটের মতো। জহর বলে জ্যাংলট কাউকে অনুসরণ করলে বুঝতে হবে সেই ব্যক্তির আত্মা চিহ্নিত হয়ে গেছে একটি সিক্রেট স্যাক্রিফাইসের জন্য, একটি দেবতা বা ডার্ক লর্ডের উদ্দেশ্যে। এবং সবচেয়ে ভয়ানক সত্যটা হলো যে এই জ্যাংলট পাঠায় সে যদি সে চিহ্নিত ব্যক্তি মারা যায় তাহলে পাঠক নিজের আয়ু বাড়াতে পারে। জহর আরও জানায় জ্যাংলট শুধুমাত্র রাতে সক্রিয় থাকে, অর্থাৎ এই পুরো পরিকল্পনাটা কারণ নিজের আয়ু বাড়ানোর জন্যই করা হয়েছিল, আর মায়ের আত্মা সেই বলির পাঠা। সবটা বুঝে এরলান তৎক্ষণাৎ রওনা দেয় তার বোন উইডিকে খুঁজে বের করার জন্য। এইদিকে উইডিকে দেখা যায় একটি খাঁচায় আটকে রাখা হয়েছে, সেই অদ্ভুত কুঁড়ে ঘর যা ছিল সিক্রেট ল্যান্ডের শয়তানি আস্তানা। সেখানে সেই শয়তান আসে এবং উইডি আতঙ্কে চিৎকার করতে থাকে। ঠিক সেই সময় এরলান এসে সেই খাঁচা ভেঙে তাকে মুক্ত করে এবং তাকে নিয়ে পালাতে শুরু করে। এদিকে রু তার বাবা জাবোর কাছে জানতে চায় কেন মায়ের অবস্থা আরো খারাপ হচ্ছে, কিন্তু মাতাল অবস্থায় জাবো কোনো জবাব দিতে পারে না। রুথ রেগে যায়। হঠাৎ করে জাবো মাটিতে লুটিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। রুথ তাকে জাগানোর চেষ্টা করে কিন্তু কোনো প্রতিক্রিয়া হয় না। অন্যদিকে মায়া পুরোপুরি ডেমনের নিয়ন্ত্রণে চলে গেছে। হঠাৎ করেই সে রুথের মার উপর হামলা করে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। তখন উইডি এবং এরলান ফিরে আসে এবং দেখে তাদের দাদু অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারা ভেতরে গিয়ে আবিষ্কার করে তাদের নানির মৃতদেহ পড়ে আছে। দৃশ্য দেখে সকলে আতঙ্কে বাড়ি ছেড়ে পালাতে চায়। এরলান তার দাদুকে কাঁধে তুলে গাড়িতে নিয়ে যায় এবং অন্যদের গাড়িতে বসে থাকতে বলে। সে নিজে মায়াকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু এরলানের চলে যাওয়ার পর রুথের শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে ওঠে, কারণ তার অ্যাস্তমার ইনহেলার ছিল না। তখন উইডি ইনহেলার আনতে ঘরের মধ্যে ঢোকে। সে দেখতে পায় তার নানির মৃতদেহ গায়েব হয়ে গেছে এবং সে এখন জীবিত। ভয় পেয়ে সে খাটের নিচে লুকিয়ে পড়ে। নানি তখন খাটের উপর থেকে ফর্ক দিয়ে আঘাত করতে থাকে, একটা দুঃস্বপ্নের মতো দৃশ্য। অন্যদিকে রুথ মায়াকে খুঁজতে শুরু করে। এক সময় সে মায়াকে খুঁজে পায়, কিন্তু সে তখন পজেসড অবস্থায় ছিল। রুথ যখন মায়াকে ডাকছিল তখন হঠাৎ রুথ নিজেই টেলিপোর্ট হয়ে মায়ের পিছনে চলে আসে এবং তার উপর হামলা করে। দেখা যায় এটিই সেই শয়তান। এদিকে উইডির ওপর আরেকবার হামলা হতে থাকে, কিন্তু ঠিক তখন বজং এসে পৌঁছায় এবং জাবোকে ধন্যবাদ জানায়। এখানে সিনেমার সবচেয়ে বড় সত্য প্রকাশ পায়। আসলে জাবোই তার নিজের নাতনিকে গ্রামে ডেকে এনেছিল আত্মা উৎসর্গ করার জন্য। সে বজং এর সঙ্গে একটা ভয়ানক চুক্তি করেছিল, যদি সে বজংকে একটা নির্দিষ্ট আত্মা উৎসর্গ করে তবে বজং এর রোগ সারিয়ে দেবে। আসলে জাবোকে বলি দেওয়া হয়েছিল এক গোপন চুক্তির কারণে। কিজং নামের এক ব্যক্তি বাজাং নামের এক তান্ত্রিকের সঙ্গে চুক্তি করে। চুক্তিতে বলা হয় যদি কিজন কাউকে বলি দেয় তাহলে বাজাং তার প্রাণঘাতী হৃদরোগ সারিয়ে দেবে। অর্থাৎ সে আসলে নিজের প্রাণ বাঁচাতে চাইছিল, দীর্ঘজীবী হতে চেয়েছিল। সে জানতো তার মৃত্যু অবধারিত, কারণ তার হার্টে গুরুতর সমস্যা ছিল। এই কারণেই যাবো সেই কালো বাক্সটি হাসপাতালে রেখে আসে, যাতে জ্যাংলট নামের আত্মা মায়ের উপর ভর করতে পারে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী কিছু না হয়ে বাজাং বিশ্বাসঘাতকতা করে। সে জাবোকে জানিয়ে দেয় সে এখন আর কিছু নাই, শুধুই এক মৃতদেহ। আসলে বাজাং নিজেই চেয়েছিল জাবো মারা যাক, কারণ সেই প্রাণঘাতী রোগ যা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল এবং সবাইকে মেরে ফেলেছিল তার মূল উৎস ছিল জাবো নিজেই। সে গ্রামের পানির উৎসে বিষ মেশায় যাতে সবাই মারা যায় এবং সেই বলির বিনিময়ে তার হৃদরোগ সারে ওঠে। সে নিজের জীবন বাঁচাতে পুরো গ্রামের জীবনকে ধ্বংস করে দেয়। তাহলে প্রশ্ন আসে, যদি বলি দিয়েও জাবো বাঁচতে না পারে এর কারণ কি? এর কারণ ছিল বাজাং কখনোই চায়নি সে বলি পূর্ণতা পাক। সে ইচ্ছাকৃতভাবে সেই রিচুয়াল ব্যর্থ করে দেয়। পরে বাজং আরো এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে জাবোর পরিবারকে গ্রামে ডাকায় চিকিৎসার নাম করে, কিন্তু আসলে সে চায় তাদের বলি দিতে, যাতে মৃত গ্রামবাসীরা আবার জীবিত হতে পারে, কারণ সেই মৃতদের মধ্যে ছিল বাজাং এর নিজের পরিবারও। জ্যাংলট আত্মার নিয়ম ছিল যত প্রাণ বলি দেওয়া যাবে তত আত্মা ফিরে আসবে। রিচুয়ালের সময় বাজাং বারবার বলছিল যারা জীবিত তারা মরবে আর যারা মৃত তারা বেঁচে উঠবে। তাই সে জাবোকে ধন্যবাদও দেয়, কারণ তার কারণেই এই পুনর্জন্মের আয়োজন সম্ভব হয়েছে। এদিকে মায়াকে নিয়ে জাবোর উপর আক্রমণ চালায় বাজাং, কিন্তু সেই সময় সবকিছু প্রত্যক্ষ করছিল এরলান। যদিও কিছুই করার আগে
জহর তাকে টেনে নিয়ে যায়, কারণ সেখানে তার প্রাণের ঝুঁকি ছিল। জহর জানায় বাজাং বহিরাগতদের বলি দিত তার নিজের আত্মীয়দের ফিরে আনতে। সে আরো বলে এখনো এরলানের হাতে সময় আছে তার বোনকে রক্ষা করার। জহর তাকে জানায় বাজাং গ্রামবাসীর আত্মাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। সে বলে এরলানকে সেই কুঁড়ে ঘরে ধ্বংস করতে হবে, কারণ সেখান থেকে জাংলটকে আহ্বান করা হয়েছিল। এরলান তখন বেরিয়ে পড়ে তার বোনকে খুঁজতে। সে দেখে জাবো আহত হয়ে পড়ে আছে। জাবো সাহায্য চায়, কিন্তু এরলান জানে যে এই সমস্ত কিছুর পেছনে জাবোই মূল অপরাধী। ঠিক তখনই মায়া এসে জাবোকে ধরে ফেলে। এরই মাঝে এরলান তার বোন এর চিৎকার শুনতে পায় এবং ছুটে গিয়ে দেখে বাজাং তার দুই বোনকে কবরে ঠেলে দিচ্ছে। কিন্তু কবরে তাকিয়ে দেখা যায় সেখানে কেউ নেই। তখনই গ্রামের মৃত ব্যক্তিরা জীবন্ত হয়ে ওঠে এবং এরলিনকে কবরের দিকে ঠেলে দেয়। ঠিক সেই মুহূর্তে জহর এসে এরলানকে উদ্ধার করে। সে জানায় মায়াই আসলে সিক্রেট ল্যান্ডের হৃৎপিণ্ড, কারণ জ্যাংলট আত্মা তাকে বলি দেওয়ার জন্য নির্বাচন করেছিল এবং মায়াকে পাহাড়ের পাশে কবর দেওয়া হয়েছিল। এরলান তখন মাটি খুঁড়ে মায়ার দেহ খুঁজতে থাকে আর জহর মৃতদের থামাতে প্রার্থনায় মগ্ন থাকে। বাজাং এসে এরলানকে থামাতে চায় এবং জ্যাংলটকে আহ্বান করে, কিন্তু ঠিক তখনই জাবো ফিরে আসে বাজাংকে আক্রমণ করার জন্য। সে তখন বুঝতে পারে সে ভয়ানক ভুল করেছিল। জাবো এরলানকে অনুরোধ করে তার বোনদের বাঁচাতে। তখন বাজাং রেগে গিয়ে জাবোর গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলে। অন্যদিকে এরলান তার দুই বোনকে বাঁচিয়ে ফেলে এবং বাজং আবার আক্রমণ করতে আসে, কিন্তু জহর তাকে সেই সিক্রেট ঘরের মধ্যে ঠেলে দেয় যেখানে জাংলট অবস্থা করছিল। তারপর আগুন ধরিয়ে দেয়। কুঁড়ে ঘর, বাজাং এবং জ্যাংলট সব একসঙ্গে ধ্বংস হয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় জহর গ্রামের ভিতরে প্রার্থনা করছে। নতুন লোকেরা গ্রামে প্রবেশ করছে। এখন গ্রাম অভিশাপ মুক্ত। এরলান ও তার দুই বোন জহরের কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করে। সবশেষে এখানে বোঝা যায় যে বাজাং যে সিক্রেট ল্যান্ড নামে এক গ্রামের কথা বলেছিল তা আসলে জ্যাংলটের প্রভাবাধীন এক অভিশপ্ত এলাকা। সে আত্মাকে খুশি করতে সে বলির আয়োজন করত এবং বাইরের লোকদের বলে দিত নিজের মৃত আত্মীয়দের ফিরিয়ে আনতে। অন্যদিকে জাবো ভয়ানক ভুল করেছিল। সে নিজের পরিবারের জীবনকে বলি দিয়ে নিজের চিকিৎসার জন্য। মুভি শুরুতেই তার অসুস্থতা প্রকাশ পায় যখন তাকে হেসকে দিতে দেখা যায়। রুতের ভাগ্য সম্পর্কে কিছু দেখানো হয়নি, তবে সম্ভবত সে মারা গেছে কারণ তার ইনহেলার পাওয়া যায়নি এবং মায়া তাকে তখনই আক্রমণ করছিল যখন সে পজিশনের মধ্যে ছিল। শেষে এরলান ও তার দুই বোন গ্রাম ছেড়ে শহরে ফিরে যায়। এরলিন স্কলারশিপে পড়াশোনা চালিয়ে ডাক্তার হবে এবং পরিবারের দায়িত্ব নেবে। এখানে জ্যাংলট সম্পর্কে বলা হচ্ছে জ্যাংলট হচ্ছে ইন্দোনেশিয়ান লোককাহিনীর একটি কালো জাদুতে জন্ম নেওয়া সত্তা। এটি দেখতে একটি বিকৃত হিউম্যানয়েড ডলের মতো যার উচ্চতা প্রায় 12 সেন্টিমিটার। সাধারণত এটি মালিককে রক্ষা করতে এবং শত্রুদের উপর প্রতিশোধ নিতে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলের প্রথম ভিডিও হিসেবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।